মিটফোর্ট হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হননের অপচেষ্টা চলছে। উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত ও ফ্যাসিবাদ ফেরানো, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নামে গালমন্দের 14 জুলাই আজ। চাংখাপুরে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিচার শুরু। নারী প্রতিনিধিত্বের প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 13তম দিনের আলোচনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মিটফোর্টের ঘটনার পর একটি চিহ্নিত মহল বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হনন করছে। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ফ্যাসিবাদের উত্থানের পথ তৈরি করাই এদের উদ্দেশ্য। বলেন, এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বিস্তারিত মোবাশ্বের আহমেদের রিপোর্টে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি মিটফোর্ট হাসপাতালের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ড, খুলনায় যুবদল নেতা হত্যা ও চাঁদপুর মসজিদে ইমামকে কোপানোর সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছে বিএনপি। সম্প্রতি মিটফোর্টে একটি ঘটনাকে কেন্দ্র করে একটা দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটছে। পুলিশের বক্তব্য থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে কোনো তথ্য উদ্ঘাটিত হয়নি। মাত্র গুটি কয়েক সন্ত্রাসী দ্বারা প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় মাত্র 1 বছর আগে সংগঠিত জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ বিপরীতে আইনের শাসন ধ্বংসের ষড়যন্ত্র বলেই বিবেচিত হতে পারে। একটি চিহ্নিত মহল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পরিকল্পিতভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অপপ্রচার করছে বলেও অভিযোগ মির্জা ফখরুলের। দুঃখজনক হলো সত্য, নৃশংসতার মাধ্যমে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারীদের এ পর্যন্ত গ্রেপ্তার করা দূরে থাক, আইন প্রয়োগকারী সংস্থা এখনও তাদের নাম পরিচয় পর্যন্ত উদ্ঘাটন করতে সক্ষম হয়নি। এমন দৃঢ় দলীয় অবস্থান থাকা সত্ত্বেও একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে আমাদের দল এবং শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস প্রদর্শন করছে। পতিত স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদের মিলিত অপচেষ্টায় সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে কোনো বাধা এলে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তি তা প্রতিহত করবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব। ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির মাধ্যমে প্রতিহত করব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলনের আগুনে ঘি ঢালে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজাকারের বাচ্চা বলে করা মন্তব্যটি। এই মন্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠে রাতের নিস্তব্ধতা ভেদ করে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। নড়ে ওঠে মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে রাজ করে আসা আওয়ামী লীগের ক্ষমতার মসনদের ভিত। বিশ্লেষকরা বলছেন, এই সময় থেকে শিক্ষা না নিলে একই পরিণতি বরণ করতে হবে সব স্বৈরাচারকেই। বিস্তারিত মামুন আব্দুল্লাহ রিপোর্টে। এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দেব। অবশ্যই জি। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? একটি প্রশ্ন আর এর জবাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা বক্তব্য। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই এক বক্তব্যেই বারুদের মতো জ্বলে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবানল ছড়িয়ে পড়েছিল দীর্ঘ 16 বছরে চেতনার মোড়কে রাজ করে যাওয়া স্বৈরাচারের মসনদে, যে আগুন নেভানোর সক্ষমতা ছিল না হাসিনার কোনো অপশক্তিরই। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে যে কয়েকটি টার্ম বিশেষভাবে কাজ করেছে, তার মধ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনার তুচ্ছ-তাচ্ছিল্য করে এই বক্তব্য অন্যতম। বাংলাদেশে কাউকে যদি রাজাকার হিসেবে সাব্যস্ত করা যায়, তাহলে তার আর কোনো রাজনৈতিক অধিকার এখানে আর অবশিষ্ট থাকে না। এই রাজনীতিটা আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এখানে করেছে। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা বাদ দিয়ে তাদের দলীয় আকাঙ্ক্ষাকে, দলীয় অন্যায্যতাগুলোকে তারা মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে তারা বাংলাদেশে তারা রাজ করে গেছে।
সেই সময়টাতে যখন শিক্ষার্থীরা এই বক্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানটা তারা শক্তভাবে দিতে পেরেছেন, সেদিনই আসলে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার মোড়কে যে নষ্ট রাজনীতি তারা করেছেন সেটা আসলে পতন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলন ছিল স্বাধীনতা পরবর্তী সবচেয়ে জনপ্রিয় এবং উল্লেখযোগ্য ঘটনা। যে আন্দোলন থেকে শিক্ষা নিতে না পারলে যুগে যুগে স্বৈরাচারের পরিণতি হবে আরও ভয়াবহ। একটা স্বৈরশাসন এবং একটা অগণতান্ত্রিক শক্তির চূড়ান্ত পরিণতি কি হয় আমরা 1971 সালে সেটা আমরা দেখেছি। এই বছরও আমরা দেখেছি যে কিভাবে মানে একটা ফেসিবাদী সরকার জনপ্রত্যাশার বিরুদ্ধে যে অগণতান্ত্রিকভাবে নিজের ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য যে পেশিশক্তির ব্যবহার করেও যে চূড়ান্ত সাফল্য আসে না, সেটা এই জুলাই আমাদেরকে আবার শিক্ষা দিয়েছে। 14 জুলাইয়ের এদিনেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় সূচনা বক্তব্য 10 আগস্ট ও সাক্ষ্য গ্রহণ 11 আগস্ট। সোমবার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। এছাড়াও জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলির ঘটনায় 14 সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সাভারে ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় 12 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে গুমের মামলায় জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তারেক সাঈদ, মাসুদ রানা ও আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কল্যাণপুর জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন 14 সেপ্টেম্বর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিকভাবে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার 13তম দিনের আলোচনার শুরুতে তিনি কথা জানান। আলী রিয়াজ বলেন, জাতির প্রতি দায় দায়িত্ব থেকে রাজনৈতিক দলগুলো আলোচনায় অংশ নিচ্ছে, যা প্রশংসনীয়। স্মরণ করিয়ে দেন, গত বছরের 14 জুলাই এই দিনটি ছিল একটি বিশেষ দিন। এই দিনে নারীরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সে কারণেই স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান হয়েছিল। বলেন, নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। জুলাই আন্দোলনে নারীদের অবদান স্মরণ করে সোমবার ঐকমত্য কমিশনে আলোচনা হয় জাতীয় সংসদে নারীদের আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে। বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে সেজন্যই আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবেই সাংবিধানিকভাবেই সমতার মর্যাদায় নারীকে অভিযুক্ত করবার জন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, আইন প্রণয়নে প্রাতিষ্ঠানিকভাবে নারীকে মর্যাদার সঙ্গে অংশগ্রহণের পথ আমরা তৈরি করতে পারবো। সে জায়গায় আমরা এক জায়গায় আসতে পারবো, ঐক্যমত্য তৈরি করতে পারবো, সেটা আমরা আশা করি। দর্শক, রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ব্রিফিং চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা পুরনো বলেছি, একটু কষ্ট হবে। দুইটা পথ হইতে পারে। একটা হইতে পারে, যেহেতু 100 আসন যদি আমরা করি সরাসরি নির্বাচন, তাহলে 300 যে কেন্দ্র আছে, তার মানে 3টায় একজন নির্বাচন করবে, আমাদের নারীদের খুব কষ্ট হবে, হতে পারে। অথবা বিকল্প আমরা ভাবতে পারি, ধরেন 3টা আসনের একজন একটা জায়গায় নির্বাচিত হবে এবং পরবর্তীতে ঘূর্ণায়ন পদ্ধতিতে এটা হবে। অর্থাৎ বিকল্প আমরা এইভাবে চিন্তা করতে পারি। তবে অবশ্যই নির্বাচন করেই নারীদের নির্বাচিত করতে হবে। একই সাথে আমরা বলেছি, দ্বিতীয় যে প্রস্তাব ওনারা আজকে করেছেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সকল রাজনৈতিক দল 25 বা ততোধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই সকল রাজনৈতিক দল তাদের মধ্যে প্রার্থীর মধ্যে ন্যূনতম 1/3 আসনে নারী প্রার্থিতা নিশ্চিত করবে। আমরা মনে করছি এটা অনেক উন্নত। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের
যে ব্রিফিং চলছিল তার অংশবিশেষ শুনছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পটুয়াখালীতে হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রার 14তম দিনের কর্মসূচি। বেলা 11টায় শহরে সার্কিট হাউস চত্বর থেকে বর্ণাঢ্য পদযাত্রার সূচনা হয়। পদযাত্রাটি শহরের নিউ মার্কেট, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, বনানী ও তিতাস মোড় হয়ে আবার সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ হৃদয় তরুয়া স্কোয়ারে হয় কেন্দ্রীয় সমাবেশ। পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ কেন্দ্রীয় নেতারা। স্বচ্ছতা, জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা বিষয়ে এক আলোচনায় এই আহ্বান জানান তিনি। আমির খসরু জানান, ব্যাংক থেকে উচ্চ সুদের অর্থায়ন চালু রেখে পুঁজিবাজারকে কখনো স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না। টেকসই বাজারের স্বার্থে বাস্তবভিত্তিক পুনর্গঠন জরুরি। শুধু কর সুবিধা দিয়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তি আকর্ষণীয় করা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ডিএসসির চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি। 1 বছরের মধ্যে বাজারে অন্তত 10টি আইপিও আনার লক্ষ্য ডিএসই কাজ করছে বলে জানান তিনি। সিএসসি চেয়ারম্যান AKM হাবিবুর রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মিটফোর্ট হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্র হরণের অপচেষ্টা চলছে। উদ্দেশ্য নির্বাচন বাধাগ্রস্ত ও ফ্যাসিবাদ ফেরানো অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নামে গালবন্দের 14 জুলাই আজ। চাঁখারপুলের 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 8 জনের বিচার শুরু। নারী প্রতিনিধিত্বের প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা চায় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় 13তম দিনের আলোচনা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।